স্যার, হেলিকপ্টার থেকে বোমা ফেলানো যাবে না এখানে। ভিতরে অনেক নিরীহ মানুষ রয়েছে স্যার, তারা মারা যাবে তাহলে। উজান সামনে দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠল। জানি আমি, প্রায় 20,000-এর মতো মানুষ বন্দি এখানে কয়েক বছর ধরে। তাহলে কি করবেন স্যার? কিভাবে ভেতরে যাব? শুকনো পাতায় পা ফেলার মর্মর শব্দ উষান ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। তারা আড়ালে চলে আসলো। প্রায় 20 মিনিট পর বেরিয়ে আসলো ঘন জঙ্গলের মাঝ থেকে সিয়া। গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা উষান ঠোঁট পাকিয়ে হাসলো, বলল, হি উইল বি হেল্প আস। মীরা, তুই এমন বিহেভ করছিস যেন উষান ভাইয়া তোরে ফালাইয়া আরও 10টা বিয়ে করছে, বিয়ে করে তাদের নিয়ে হানিমুন গেছে ঢাকার বাইরে। আরে মহিলা, তোর জামাই গেছে দেশে রক্ষা করতে, কই তুই খুশি হবি তা না, এমন সন্ন্যাসী সেজে বসে আছিস কেন? আজগুবি প্রলাপ থামিয়ে টুইঙ্কেল ঘুমিয়েছে। 20 মিনিট হলো। মীরা টুইঙ্কেলের সন্নিকটে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহির করা প্রশ্ন কর্ণকুহরে এসে পৌঁছালো প্রত্যুত্তর করতে ইচ্ছে হলো না তার। রুহি ক্ষিপ্ত হলো। রুষ্টথায় চেয়ে থাকা মুখশ্রী নিয়ে সে ফোন হাতে চলে যায় বারান্দায়। মীরার মন বিমর্ষ হয়ে অন্তঃস্থলে একগাদা বিষাক্ততা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আজ সকালে তীব্রর হতে বার্তা পেয়েছিল উষান 2 দিন ধরে জঙ্গলে পড়ে আছে। জঙ্গলে থাকাকালীন বৃষ্টিতে ভিজেছিল সে, যার দরুন উষান জরাক্লান্ত। আজ 2 দিন যাবৎ খাওয়া নেই, ঘুম নেই, একটুখানি বিশ্রাম অবধি নেই। উষানের পরিস্থিতি একবার মনে আওড়ালে মীরার অবস্থা করুণ হয়। এই অসুস্থ সৈনিক গাধা খাটুনি খাটছে। উষান ভালো নেই, অসুস্থ, ব্যাপক ক্লান্ত। কথাগুলো যখন সে আওড়ায় নির্ভীতিতে, নীরবে, আপন মনে, তখন তার অন্তর্কণ দুমড়ে মুচড়ে ভেঙে আসে। ছটফট করে ওঠে বক্ষস্থল। শেষজাতা ভালো নেই তার। এরূপ অবস্থান সে কি করে ভালো থাকবে? ঘড়ি কাটা তখন রাত 10টা ছুঁই। মীরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, এগুলো বারান্দায়। সেখানে পৌঁছাতেই দেখা মিলল রুহির ঘুমন্ত মুখশ্রী। বারান্দায় থাকা ছোট্ট বেতের সোফাটায় পা মুড়ে কানে এয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। মীরা জোরালো শ্বাস ফেল। মেয়েটা এত ফাজিল, যখন দেখবে মীরার মন খারাপ তখন সেও মন খারাপ করে উন্মুক্ত বসে থাকবে। রুহি ওঠ, আমি জানি তুই ঘুমাসনি। কৃত্রিম নিদ্রার পর্ষা তখনই ভাঙল না। রুহি বেশ চতুরতার সাথে এমন ভাঙ করলো যেন সে সত্যি ঘুমিয়ে পড়েছিল। আর মোড়া ভেঙে উঠে বসে পড়ল। কান্নাকাটি শেষ জান? আকাশ সম বিরক্তি নিয়ে নাক মুখ কুচকায় মীরা, জিজ্ঞেস করে, মারবো এক চর, কাঁদছিল কেন? রুহি ভেঙচি কেটে প্রতি উত্তর করল, ঢং, সত্যি তো স্বীকার করবা না। রাখো, চলো খেতে যাই, আজকে আমি রান্না করেছি। মীরা বিমূর স্তব্ধ নেত্রে রুহিকে দেখল। কিছুক্ষণ পর স্তব্ধতার রেশ কাটিয়ে বলল, তুই রান্না করেছিস? ও মাই গড, ও মাই গড, কি ছাইপাশ রেঁধেছিস কে জানে। ছায়াপাশ রান্না করিনি। চুপ, আঙ্কেল আমার রান্না খেয়ে কত তারিফ করেছে জানিস? মীরা সন্ধ্যান চোখে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই। রুহির বলা কথা, যে মেয়ে চিনিকে লবণ বলে, হলুদকে মরিচ বলে, সে করবে রান্না। আবার সে রান্না খেয়ে মাহাতি প্রশংসা করেছে। এটা কি বিশ্বাসযোগ্য? বলা বাহুল্য, প্রশংসা করতে পারে রুহির মন ভালো রাখতে। মীরা কিচেনে যাচ্ছিল লম্বা কদম ফেলে। তার পিছে রুহিও ছুটছে। তবে মাঝপথে এসে থামলো দুজনেই। কলিং বেল বেজেছি, তাও এত রাতে। মীরা রুহি দুজনেই হতভম্ব। এত রাতে আসলটা কে? মাহাতি তো অবশ্যই আসবে না। সে জরুরি কাজে চট্টগ্রাম গিয়েছে রাত 8টার দিকে। কে আসলো রে মীরা? মীরা ধমকে বলল, তুই যেখানে আমিও সেখানে, আমি কি করে জানবো? আশ্চর্য, আয় দেখি। রুহি মোর্চা বনে মীরার পেছনে হাঁটা ধরল। দরজা খুলতেই দুজনের দর্শন হলো উজানকে। উজানকে বিধ্বস্ত দেখালো ভীষণ। এলোমেলো চুল, কপাটে অধজোড়া। মীরা চিন্তিত গলায় প্রশ্ন করল, ভাইয়া কি হয়েছে? আপনি এত রাতে এখানে কেন? উজান হাঁসফাঁস করে বলে উঠল, হসপিটালে যেতে হবে ভাবি, জলদি রেডি হয়ে এসো। মীরার অন্তরাল বেসামাল হলো। আবার কার কি হলো? ভাইয়া কি হয়েছে? মীরার বিচলিত কণ্ঠ।
বাবা বাবা তোমাকে দেখতে চাচ্ছে আপু। আইমান আঙ্কেল? আঙ্কেল না দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, 4 মাস হলো ফিরেছে বাংলাদেশে। এতদিন স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিল। বাবার ক্যান্সার হয়েছে ভাবি, লাস্ট স্টেজ। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। স্যার, আপনার কি মনে হয় না সিয়াম এটার মধ্যে কোনো ঘাপলা আছে? না মানে স্যার, এত সহজে মাত্র একবার বলায় আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গেল যে। ওশান গায়ে মাটি লাগাচ্ছিল। বৃষ্টি ভেজা মাটি মাত্র করা সায়াসের প্রশ্নে সে রক্তিম নেত্রে তার প্রতি দৃষ্টি ফেল। গত দুদিনে টানা জ্বরের প্রকোপে তার আঁখি দুটো রক্তিম হয়ে রয়েছে। স্বাভাবিক হওয়ার নামগন্ধ নেই। ওশানের এরূপ চাহনিতে প্রথমত ভয় পেল সায়াস, পরবর্তীতে সে নিজেকে ধাতস্থ করল। সায়াস উষানের টিমের একজন সদস্য, সে উষানের জুনিয়র। ভাঙ্গা গলায় জোর টানল উষান, কণ্ঠে মেশানো রুষ্টতা, বলে উঠল, আর একটাবার যদি এই কথা তোমার মুখ দিয়ে বের হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছো? শিয়ার ব্যাপারটা আমি ভালো বুঝবো। সায়াস ঘন ঘন মাথা দোলালো, জবাব দিল, জি স্যার, আর বলবো না। বিরক্তি কাটিয়ে মুখশ্রীতে কাদার প্রলেপ টানল ওশান। সায়াসের উপর সে বিরক্ত, চরমমাপের বিরক্ত। ছেলেটা সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছে। সায়াস এত কেন অবুঝ? ওশান কি আর এমনি তেমনি মানুষের কথা গ্রাহ্য করে নাকি? আশ্চর্য। সায়াস কৌতূহল ভরা চোখে ওশানের দিকে কার্যকলাপ দেখছিল। প্রশ্ন ছিল তার অন্তকণে বেশ কিছু, তবে তা জিজ্ঞেস করার সাহসী কুলালো না। তৎক্ষণাৎ বাদে ওশান শুধালো, কাদা লাগাও গায়ে জলদি। সায়াস সরল গলায় প্রশ্ন করল। কেন স্যার? পুনরায় গলা শুকিয়ে কাট করা দৃষ্টিপাত ফেল সায়নের দিকে। সায়াস হন্তদন্ত হয়ে উঠল সেই দৃষ্টি দর্শন করে। সে দুহাত দিয়ে কাদা না লাগিয়ে মাটিতে গড়াগড়ি খেলো। এরপর ভূমি হতে উঠে এসে বলল, লাগিয়েছি স্যার। চলো। ওশানের ভারী কণ্ঠ। ওশান প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার তাগিদে সম্মুখে বহমান ছোট কামরার দিকে এগোলো। কামরার দরজা উন্মুক্ত করতে তার চক্ষু চরকাজ। দেখা মিলল সিয়ার ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মুখশ্রীতে ক্লান্তি চাপ। মেয়েটা কি বেশি ক্লান্ত? ওশান দৃষ্টি ফেরালো। কামরার বহমান একজন পুলিশ অফিসারকে ডাক দিল সে। আসতেই গলার স্বর খাদে নামিয়ে বলল, সিয়াকে দেখে রাখার, ওর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। খেয়াল রাখবেন, ওর আমি না আসা অবধি ঘুম থেকে উঠলে খেতে দিবেন। আর এই রুমে যেন আপাতত কেউ না ঢুকে। ও ঘুমাচ্ছে, ঘুমাক। পুলিশ অফিসার অতীব দ্রুত মাথা নাড়ল, বলল, জি স্যার, টেনশন নেবেন না, আমি খেয়াল রাখবো তার। উষান দ্রুত পদে বেরিয়ে আসলো জাহাজ থেকে। এই জাহাজটা আনা হয়েছে সন্ত্রাসীদের জিম্মিতে থাকা মানুষদের জন্য। তাদের উদ্ধার করে এই জাহাজে করে বাইরে পাঠানো হবে। জাহাজটা সমুদ্র বন্দরের দৃষ্টিসীমানায় অতীব দূরে রাখা হয়েছে, যাতে কারো নজরে না পড়ে। সন্ত্রাসীদের নজরে পড়বে তা নিশ্চিত, কারণ তারা মাসে একবার নিজেদের আস্তানা থেকে বের হয়। হামলা করার পর 2 মাস বাদে বের হয়। এই তথ্য সিয়ার হাতে পাওয়া। ওশান সায়াসসহ আরও কয়েকজন আপাতত যাচ্ছে জঙ্গলের মাঝে সন্ত্রাসীদের দেওয়া সিকিউরিটি নষ্ট করতে। সিকিউরিটি সিস্টেম পুরোটা অকেজো করার পর মিশন শুরু হবে। সন্ত্রাসীরা বাহিরে কোনো গার্ড বা কাউকে পাহারা দেওয়ার জন্য রাখেনি। করা সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে তারা, যার দরুন এই পথ দিয়ে কেউ পদাচরণ করলে তার নিশ্চিত মৃত্যু। ওশানের আদেশ পেয়ে বাকি সবাই নিজেদের গায়ে মাটি লাগিয়েছে, সিক্ত মাটি। এই কর্মটি করার ফলস্বরূপ তাদের বর্তমান কাজটি করা অতীব সহজতর হবে। এখানকার বিশাল বিশাল গাছে কিছু স্ক্যানার আছে, যা মানবদেহ শনাক্ত করে মানবদেহের ওপর লেজার বিম রশ্মি নিক্ষেপ করে। লেজার রশ্মি নিক্ষেপ করার ফলে মানবদেহের উপরিভাগ যেমন তৎক্ষণাৎ পুড়ে পচে যেতে শুরু করে, তেমনি মানবদেহের ভিতরে কোষকলা নষ্ট করে সেখানে ক্যান্সারের কোষকলা সৃষ্টি করে। গায়ে মাটি লাগানোর স্ক্যানার তেমন দ্রুত কঠোরভাবে কার্যকলাপ হস্তক্ষেপ করতে পারে না। ওশান মাটির সঙ্গে মিশে মিশে এগোচ্ছে, তাকে অনুসরণ করে আসছে পিছনে সবাই। লেজার রশ্মি ধ্বংস করার ক্রিয়াকলাপ কিভাবে করতে হয়
তা উষান সবাইকে আগে বুঝিয়ে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে একটা একটা করে লেজার রোশনি মূল কেন্দ্রবিন্দু অকেজ করা হচ্ছে। সিকিউরিটি সিস্টেম নষ্ট করার পরও সন্ত্রাসীদের কোনো বার্তা পৌঁছাবে না, তার ব্যবস্থা সিয়া পূর্বেই করে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো সকল প্রকার সিকিউরিটি নষ্ট করতে। মূল আস্তানার সামনে দাঁড়িয়ে ওশান বার্তা পাঠালো তার টিমকে এবং অপেক্ষাকৃত 2000 পুলিশ সদস্যকে। তাদের কাল রাতেই এখানে আনা হয়েছে। সন্ত্রাসী দলের প্রায় 30,000 মতো মানুষ। তারা পুরো 20 বছর ধরে নিজেদের দল বিশাল বড় করেছে। ওশানের প্রথম পদক্ষেপ এখন বাড়ির মানুষদের মুক্ত করা। সিয়ার মতামত প্রেক্ষিতে পরিত্যক্ত ভবনটার ডান দিকে গ্যারেজ রয়েছে। গ্যারেজের নিচে ভূমিতে বন্দী রয়েছে হাজার মানুষ। ওশান এবং কয়েকজন পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছিল মাটি খুঁড়ে সেখানে বের করা হবে। প্রবেশমুখের উপরিভাগে দরজা রয়েছে, গোপন দরজা। সেই গোপন দরজা দিয়েই বন্দি মানুষগুলোকে বাইরে নিয়ে আসতে হবে। তবে পরিকল্পনা করার সময় বলা যতটা সহজ হয়েছে তার থেকেও দ্বিগুণ কঠিন হতে চলেছে এইরূপ পদক্ষেপ, তা সবার নিকট পূর্ণ নিশ্চিত। তুমুল গোলাগুলির একাধারে বোমা বিস্ফোরণ, শুষ্ক মাটিতে হাজার মানুষের রক্তাক্ত প্রাণহীন লাশ। দীর্ঘ 7-8 ঘন্টা একটানা মিশনে অবশেষে স্থিতিশীলতা এসেছে কিছুটা। সন্ত্রাসীদের লাশ দিয়ে স্তূপ তৈরি করা হয়েছে চারিপাশে, যেখানে অবশ্য অনেক আগে নির্ভীক অফিসারের মৃতদেহ রয়েছে। তাদের লাশ সেখান থেকে আলাদা করে অন্যত্রে নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সন্ত্রাসীর প্রকোপ কাটল বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের বর্তমান সময়ে হেডলাইন হিসাবে এটাই দেখানো হচ্ছে। ওশান চারিপাশে দেখছে, কেন যেন তার মনে হচ্ছে এখনও সবকিছু হাতের নাগালে আসেনি। আহত দেহ নিয়ে সে আশেপাশে সূক্ষ্ম নজর পর্যবেক্ষণ করল। সমুদ্রের বন্দরে তখন উদ্ধার করা 20 জন মানুষ। সন্ত্রাসী সংখ্যা 1000 খানেক ছিল। তাদের বেশিরভাগকে মেরে ফেলা হয়েছে তৎক্ষণাৎ। তবে মূল হোতা যারা এই পুরো সন্ত্রাসী দলটাকে পরিচালনা করে, তাদের পাঙ্গকে আটকে রাখা হয়েছে। বেশ কিছু সংখ্যক সন্ত্রাসীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ওশান যার ভয় করছিল তাই হলো, এই মাফিয়া টিম অত্যন্ত চতুর। তাদের একাংশ এখন এক স্থানে লুকিয়ে জাহাজে বোমা নিক্ষেপ করার পায়তারা করছে। তাদের পরিকল্পনা শনাক্ত করা যায়নি এখনও। তবে যারা বোমা নিক্ষেপ করার পায়তারা করছে তারা অনবরত নিখুঁত বুদ্ধিতে বার্তাটি এয়ারফোর্সের নিকট প্রেরণ করছে। ওশানের টিমের একজন দৌড়ে আসলো ওশানের নিকট, হন্তদন্ত হয়ে বলল, স্যার, ওদের দলের একাংশকেই আমরা এখনো খুঁজে পাইনি স্যার। ওরা এখন বোমা হামলা করার প্রস্তুতি নিচ্ছে জাহাজে। জাহাজটাও দ্রুত চালানো সম্ভব হচ্ছে না স্যার। অন্যদিকে পাঠানোর সুযোগ নেই বললেই চলে। এখন কি করব স্যার? জাহাজে হাজারো অসহায় মানুষ রয়েছে, ওরা মারা যাবে স্যার এই হামলা করা হলে। ওশান কপালে 2 আঙ্গুল ঘেঁষে ভাবল কিছুক্ষণ, বলে উঠল, বোমটা জাহাজ পর্যন্ত যেতে দেওয়া যাবে না। তার আগে এমন কিছু বোমার সামনে দিতে হবে যাতে করে বোমের সকল শক্তি সেখানেই শেষ হয়ে যায়। বোম তো আকাশপথেই ওদিকে ছুটবে, তাহলে ওকে, আমি দেখছি ব্যাপারটা। ওশান ছুটল হেলিকপ্টারে বসে পাইলটকে নির্দেশ দিল তাকে একা ছাড়তে। পাইলট বেরিয়ে যেতেই ওশান হেলিকপ্টার এবার নিজে চালানো শুরু করে। পেছন থেকে সায়াস চেঁচিয়ে বলল, স্যার যাবেন না স্যার, আপনার বদলে আমি যাই স্যার। দয়া করে নিজের প্রাণ দিবেন না স্যার, আপনার বদলে আমি মারা যাই, তবুও আপনি সুস্থ স্বাভাবিক থাকুন দয়া করে। ওশান সায়াসের প্রতি বিরক্তিকর দৃষ্টিপাত ফেল। সায়াস ছুটে আসছিল তখন তড়িঘড়ি করে। তার পূর্বেই ওশান হেলিকপ্টার নিয়ে ছুটেছে আকাশপথে। পেছনে ফেলে গিয়েছে হন্তদন্ত ব্যাকুল ছটফট করা সায়াসকে। সমুদ্রের মাঝামাঝি যখন হেলিকপ্টার নিয়ে ওশান পৌঁছালো, ঠিক তখনই বোমা নিক্ষেপ করা হয় জাহাজকে উদ্দেশ্য করে। ওশান তৎক্ষণাৎ হেলিকপ্টারকে সেই বোমার সামনে নিয়ে যায়। মুহূর্তেই বোমা গিয়ে ছিটকে লাগে জাহাজের বদলে ওশানের দ্বারা নিয়ন্ত্রিত হেলিকপ্টারে।
জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি, তবে লহমেই চোখের সামনে বিস্ফোরণ ঘটেছে হেলিকপ্টারের। পুলিশের আওতায় আসলো তখন বোমা নিক্ষেপ করা সন্ত্রাসীরা। তাদেরকে তৎক্ষণাৎ সেখানেই ক্রসফায়ারে মেরে ফেলা হয়। শেষ নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে উষান। তাহলে ছেলেটা কি বিসর্জন দিল তার প্রাণ? শেষের আচানক খেয়াল হলো বোমা যখন হেলিকপ্টার স্পর্শ করছিল তখন আগ মুহূর্তে হেলিকপ্টার থেকে কিছু পড়ে গিয়েছে। তার ঠিক কী ছিল তা তার বোধগম্য হলো না, তবে তার ছটফট উচাটন মন বারংবার বলছে সে উষান ছিল, উষান রেজওয়ান। গগন পৃষ্ঠে ধূসর বর্ণের মেঘ জমেছে। বাতাবরণে তখন বর্ষণ নামার হাক ডাক। গগনচুম্বী গাছগুলো দুলছে তখন মুক্ত সমীরে। স্থির চিত্তে থাকা দেখে জল হয়েছে এলোমেলো। ক্ষীণবাদের শুকনো ভূমির ওপর পড়ল ফোঁটা ফোঁটা জলের আস্তরণ। সময়ের তালে অম্বরে হতে আশ্রে পড়া জলের প্রকোপ বাড়ছে। সঙ্গে সঙ্গে অনিলে আষ্টে পৃষ্ঠে বৃষ্টি ভেজা সোদা মাটির মোহনীয় ঘ্রাণ। ক্ষণে ক্ষণে বৃষ্টির তেজ বাড়ছে, শব্দ হচ্ছে ঝুমঝুম ঝুমঝুম। বৃষ্টির তেজ দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল শ্বাস। আরও একবার সে লুকিং মিররের দিকে অবলোকন করলো। তার পেছনে উষান বসে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে দেদারসে সিগারেট খাচ্ছে সে। শুকিয়ে কাঠ হওয়া গলায় একটুখানি সিক্ততা দান করার তারে শ্বাস ঢোক গিলল পরপর 2 বার। শ্বাস ভেবে পায় না। উষান ভাঙ্গা হাত, জখম হওয়া পা, মাথায় বিশাল ব্যান্ডেজ, বুকের মাঝ বরাবর জখম। এসব নিয়ে এত সুখ নিয়ে সিগারেট টানছে কি করে? স্বাভাবিকভাবে উষানের উচিত এখন ব্যথায় আহ করা, অথচ দেখো এ লোক করছেটা কি? সুখানুভূতি নিয়ে সিগারেট খাচ্ছে আরাম চেয়ে। আমাকে দেখা হয়েছে, এতে কি দেখছো? আমি তোমার বউ না সায়াস? তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে? স্যাশ জোরে সোরে ব্রেক কষল। উষান সামনে বাড়ি খেতে খেতে নিজেকে সামলে নিল। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি ছুল সে শ্যাসের প্রতি। শ্যাস সে সময় হতবিহ্বল তাকিয়ে রয়েছে তার পানে। শ্যাসের বেখেয়ালি আচরণের কারণে উষান রাগলো প্রচণ্ড। ক্যাপাটে চোখে তাকলো সে, ধমকে বলল, তোমার কি মাথা খারাপ? এখনই অ্যাক্সিডেন্ট হতো আমাদের, গাড়ি চালাতে পারো না? সরি স্যার, আর হবে না স্যার। শ্যাস গাড়ি স্টার্ট দিতেই তৎক্ষণাৎ উষান গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভিং সিটের পাশে এসে নক করলো কাছে। শ্যাস গাড়ির কাজ না নামিয়ে শটান গাড়ি থেকে বের হয়ে আসলো। হন্তদন্ত হয়ে বলল, স্যার আপনি অসুস্থ, গাড়ি থেকে বের হয়েছেন কেন? বৃষ্টিতে ভিজলে আপনার সমস্যা হবে স্যার। উষান নিরুত্তর। শ্যাসকে কথা না শোনার ভান করে সে ড্রাইভিং সিটে বসলো। ইশারায় শ্যাসকে নির্দেশ দিল চটজলদি গাড়িতে উঠে বসতে। হতভম্ব শ্যাস দৌড়ে গিয়ে বসল উষানের পাশে ছিটে। বলে উঠল, স্যার আপনি এই আহত শরীর নিয়ে ড্রাইভিং করবেন? উষান ভাবলেশীন বলল, করব। এত জলদি মরার শখ নেই আমার, বাচ্চার বাবা হতে পারিনি এখনো। উষানকে এতটা সহজভাবে কথা বলতে দেখি শ্যাস বিষম খেল। চটপট সে নিজেকে ধাতস্থ করে নিয়ে শটান হয়ে বসল। তার এখন ফিরে যাচ্ছে ঢাকায়। এখানকার কাজ শেষ। সব কিছু আয়ত্তে এনে উষান এবং তার টিমের সদস্যগণ নিজেদের নিরে ফেরার জন্য রওনা দিয়েছে। 2 ঘন্টা হবে। তবে বহিরে আবহাওয়ার কারণে কেউই এখনও ঢাকায় প্রবেশ করতে পারেনি। উষান কায়দা করে শর্টকাট ধরে গাড়ি চালাচ্ছে। এখানকার প্রত্যেকটা রাস্তা তার চেনা, বহুবার আসা হয়েছিল এখানে তার, কখনো কাজের পরিপ্রেক্ষিতে, কখনো বা ইচ্ছাবশত। শ্বাস ভাবছে তখনকার শ্বাসরুদ্ধকর লহমার কথা। উষান নেই, মারা গিয়েছে। যখন তার মস্তিষ্ক এসব ভাবছিল তখন তার সর্বাঙ্গ হিম হয়ে আসছিল। কিন্তু তারপরে ঘটে চমকপ্রদ ঘটনা। অদূর হতে সে এবং উপস্থিত বাকিরা দেখে উষান সাঁতার কেটে আসছে তীরে। তাকে দেখে পরক্ষণই একজন স্পিডবোট নিয়ে ছুটে উষানকে অতি দ্রুত তীরে ফিরিয়ে আনতে। উষান যখন তীরে এলো, শ্বাস তখন এলো পাথেরই দৌড়ে উষানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় হু হু করে। উষান তার একজন প্রিয় ব্যক্তি, তার আদর্শ, তার অনুপ্রেরণা এবং নিঃসন্দেহে উষান একজন চমৎকার মানুষ বৈকি।
তার কার্য পরিচালনা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, উদারতা এসব কিছু সবাইকে দারুণভাবে আকৃষ্ট করে। বারংবার সেলফোনে দেখছিল উষান। মীরাকে ফোন দিয়েছিল সে, মেয়েটা ফোন ধরেনি। রাত অনেক। উষান ভাবল মীরা হয়তো ঘুমোচ্ছে, তাই কল রিসিভ করেনি। তবে তার অন্তকণ অন্য বার্তা দিচ্ছে। তারা অস্থিতিশীল, বারে বারে তাকে বলছে কিছু একটা হয়েছে, অনাকাঙ্ক্ষিত কিছু। সন্ত্রাসী পরিচালনাকারী মূল হোতাদের রিমান্ডে নেওয়া হয়েছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। সন্ত্রাসীরা ছিল এদেশের নাগরিক। তারা চাইতো রাজত্ব, টাকা পয়সা। তারই পরিপ্রেক্ষিতে একটা দল গঠন করেছিল, যাতে করে মোক্ষম সময়ে এসে তারা দেশে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, যাতে সরকার দিশেহারা হয়ে পড়বে। জনগণ থুতু করবে সরকার প্রতি। ঠিক সেই সময় সঠিক পন্থা অবলম্বন করে কোনো এক উপায়ে জনগণের নিকট এগিয়ে আসবে এই সন্ত্রাসীরা। আড়ালে আবডালে ক্ষতি করলেও বাইরে জনগণের প্রতি উদার মহানুভবতা দেখাবে। জনগণ তাদের প্রতি দুর্বল হওয়া মানেই অনেক কিছু। সন্ত্রাসী দলটার মূল হোতারা ছিলেন মোট 28 জন। তার প্রায় 25 বছর সময় নিয়ে পরিকল্পনা করেছেন, তারপর দল গঠন করেছেন। তাদের দলে থাকা সকল মানুষই ছিল নরপশু। দিনে রাতে মানুষ গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ সহ আরও নানা কুকর্মে লিপ্ত থাকত তারা। দীর্ঘ 20 বছরে টাকার পাহাড় করেছিল অনৈতিক উপায়ে। সন্ত্রাসীরা মূলত চাইত দেশে নিজেদের রাজত্ব করতে, জনগণের উপর নিজেদের আর্জি মর্জি চাপাতে, এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। মানুষ খুন করে শান্তি পেত এরা, চরম শান্তি। মানসিকভাবে ছিল তারা ভীষণ ক্ষতিগ্রস্ত। এই দলটার উপর সরকারের বিরোধী দলের একটা সাহায্যকামী হাত ছিল, যার দরুন এই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল দিন দিন। স্বাভাবিক পর্যায়ে দর্শন করা বাদে ডাক্তার তাদের মানসিক চেক আপ করিয়ে এতটুকু নিশ্চিত হন এরা আসলে মানসিকভাবে ঠিক কতটা নিম্নতর, অদ্ভুতুরে এবং ক্ষতিগ্রস্ত। এরা মানুষদের টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে অন্তত কখনো স্বেচ্ছায় অনেকে এই দলে যুক্ত হওয়ার জন্য মরিয়া হতো। দলে যুক্ত হওয়া মানুষদের তারা এক অজানা পন্থার মাধ্যমে নিজেদের মতো নরপশুতে রূপান্তরিত করত। মিশনে সিয়ার মৃত্যু ঘটেছে। বলা বাহুল্য, সে স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছে। তাকে যখন উষানের আদেশে পাহারা দেয় 2 জন পুলিশ অফিসার খাবার দিতে আসলো, তখন সিয়া তাদেরকে আঘাত করে পালিয়ে আসে। ছুটে আসে সন্ত্রাসী আস্থানায়। সেখানে পৌঁছে নিজেই সন্ত্রাসীদের নিকট বলে সিআই বলেছে এয়ারফোর্সের কাছে তাদের অবস্থান। ঠিক তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। যার পূর্বে ছোট্ট একটা চিরকুট রেখে গিয়েছিল সিয়া উষানের জন্য। চিরকুটে লেখা ছিল, এই বিষাক্ত পৃথিবী আমার জন্য না, এই সুন্দর পৃথিবী আমার জন্য বিষাক্ত কাটা। এর মাঝে বেঁচে থাকা যায় না, তাই স্বেচ্ছায় মৃত্যুগ্রহণ করলাম। উজান স্যার, আপনার কাছে আমার বিনতি, অনুরোধ, আমার বাবাকে খুঁজে বের করুন। তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। আমার বাবা কোনো দোষ নেই, সে নির্দোষ। উষান হন্য হয়ে ছুটেছে। তার আশেপাশে থাকা মানুষজন তাকে বিস্মিত নেত্রে অবলোকন করছিল। সেদিকে বিশেষ ধ্যান দিল না উষান। তার কপাল বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের মাঝ বরাবর মোটা ব্যান্ডেজ থাকার কারণবশত সে শার্টটা অবধি পড়তে পারেনি। সেভাবে শার্টবিহীন হাসপাতালে করিডর ধরে দৌড়াচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে স্থির চিত্রে দাঁড়ালো সে। লম্বা কয়েকটা শ্বাস টেনে ভেতরে প্রবেশ করল। ঢাকায় ফিরে যখন সে কর্মস্থলে ইনানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল উষান, বাসে ফিরবে তখন তাকে ইনান আটকে রেখে ডাক্তার দ্বারা ক্ষতস্থান পুনরায় চেক আপ করায়। সে ক্ষণটায় উজানের ফোন আসে। বার্তাদের বাবা অসুস্থ, ভীষণ অসুস্থ। বারবার প্রতি যে রাখছিল তা মুহূর্তে ভুলে গিয়ে উষান হন্য হয়ে ছুটে আসে গাড়ি নিয়ে। সে এতটাই বেখেয়ালি ছিল, তার গায়ে যে শার্ট নেই তার দিকেও ধ্যান ছিল না তার। আইমান সাদা বিছানায় শুয়ে আছেন। জীর্ণশীর্ণ তার দেহ লেপ্টে রয়েছে বিছানায়। চোখের নিচে কালো দাগ,
ঠোঁট দুটো শুকিয়ে চৌচির, নেত্রপলক ঘন ঘন ফেলছিল সে ওশানকে দেখে। হাতের ইশারায় সে ওশানকে ডাকলো। ওশান এগুলো ধীরে পায়ে অল্প অল্প করে পেছনে ফেলে আসলো স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মীরাকে। ওশান ছোট্ট টুলটা টেনে বসলো। আইমান ওশানের গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ওশান এত আঘাত পেয়েছিস বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? রক্ত পড়ছে তো মাথা থেকে। ওসান, ডাক্তার ডাকো জলদি। ভারী গলায় বলল, দরকার নেই। রেগে আছিস বাবার উপর? বাচ্চাদের মতো দুদিকে মাথা নাড়ালো ওশান। বলল, আইমান রেগে নেই। তোমার এই অবস্থা কেন? নিষ্প্রাণ হেসে শুধালো, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসেছি তাই। শোন বাবা, কিছু কথা বলি তোকে। রমিসা, তোর মা যখন মারা যায় তখন আমি ভেঙে পড়েছিলাম খুব। তোর মা আমার বেঁচে থাকার মাধ্যম ছিল। তিক্ত হলেও সত্য, আমি তোদের দুজনের থেকে তোদের মাকেই বেশি ভালোবাসতাম। রমিসা মারা যাওয়ার পর এই দেশটা আমার জন্য তিক্ত হয়ে গেল। শ্বাস নিতে পারছিলাম না এখানে ঠিক মতো। চারিদিকে তাকালেই মনে হতো রমিসা আমায় বলছে, আমায় বাঁচাতে পারলে না তুমি, আমায় বাঁচাতে পারলে না তুমি। এই ঘটনার পর সরকার যখন তোর মায়ের খনিকে ধরতে পারলো না, তখন আমার অবস্থা আরো খারাপ হলো। ঠিক করলাম দেশ ছাড়বো। ভেবেছিলাম তোদের নিয়ে যাব। পরবর্তীতে আবার ভাবলাম, না, তোরা এখানেই থাক। এই দেশে রুমিসার হত্যার বিচার হয়তো কখনো হতো না, কখনোই হত্যাকারীকে খুঁজে পেত না পুলিশ, কিংবা খুঁজে পাওয়ার চেষ্টাও করতো না। বাংলাদেশের তো রীতিই এটা। নিজে কিছু না করলে কোনো সমাধানই কখনো পাওয়া সম্ভব না। তাই সিদ্ধান্ত নিলাম, তোরা দুই ভাই রুমিসার হত্যাকারীকে যাতে খুঁজে বের করতে পারিস, তার ব্যবস্থা আমি করব। দেশ ছাড়ার আগে বাবাকে বলে গেলাম যাতে তোদের দুজনকে ডিফেন্সার বানায়। তারপর যোগাযোগ প্রায় বন্ধই করে দিলাম। চেষ্টা করতে চাচ্ছিলাম যাতে তোরা শক্ত হোস, বাস্তবতা বুঝিস, কেউ কারো জন্য নয়। এই বিষয়টা পাকাপোক্তভাবে বুঝতে পারিস। আজ এত বছর পর আমার চাওয়া পূর্ণ হলো ওসান। তুই উজান আমার চাওয়া, আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ করেছিস। বাবা বাবা যখন আমি শুনলাম তুই নিজের হাতে বাবা যখন আমি শুনলাম তুই নিজের হাতে রহনুমা উষাকে মেরেছিস, বিশ্বাস কর বাবা, ওই মুহূর্তে আমার বুকের উপর থেকে চাপ নেমে গিয়েছে। এতটা বছর পর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলার নিকট হাজারো হাজারো শুকরিয়া। মৃত্যুর আগে তিনি আমায় একটু শান্তি প্রদান করেছেন। তোদের জন্য আমি বিশেষ কিছুই করতে পারিনি, তবে আমি এত বছর ধরে যা উপার্জন করেছি তা তোর, উসান, উমাইসা আর মীরার নামেই করে দিয়েছি। সুখে থাকিস তোরা বাবা, মীরাকে সুখে রাখিস উসান। ঘন ঘন শ্বাস নিতে শুরু করলেন আইমান। উশান ব্যাকুল হয়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে? বাবা, কথা বলো একটু। আইমান কথা বললেন না, জবাব দিলেন না উশানের করা প্রশ্নের। লম্বা করে একবার শ্বাস টেনে চিরতরের জন্য। কক্ষে উপস্থিত সকলে তখন নিস্তব্ধ। অদূরে মসজিদ হতে ফজরের আজানের মধুধ্বনি ভেসে আসছে শুদ্ধ সমীরে। ওশান আয়মানের খোলা নেত্রজোড়া বন্ধ করল। সাদা কাপড়টা দিয়ে আয়মানের কপাল অবধি মুখ ঢেকে দিল। পিছন ফিরল সে। উজানকে উদ্দেশ্য করে ওশান শপথবদ্ধ কণ্ঠে বলল, আমার জন্য একটা শার্ট আর টুপি নিয়ে আয়, নামাজ পড়ে আসি। উজানের কৃষ্ণ গাল বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে, বিশুদ্ধ নোনা জল। উজানের কণ্ঠ শ্রবণ করে সে ঘাড় ফিরিয়ে নেত্রকোণে জমে থাকা অশ্রুজল মুছে নিল দ্রুত। অতপর আনছি বলে বেরিয়ে গেল। উজানের ফিরে আসতে 10 মিনিট লাগলো। শার্ট তার গাড়িতেই রাখা ছিল, জরুরি প্রয়োজনে রেখেছিল। পকেটে কালো টুপি ছিল। উজানের আগে হতেই এশারের নামাজ আদায় করছিল এখানে। শার্ট টুপি উজান ওশানের কাছে দিল। ওশানকে মাত্র অতিরিক্ত স্বাভাবিক দেখাচ্ছে। ভাইকে এতটা কঠোর দেখে বিন্দুমাত্র চমকালো না উজান। ওশান এমনই, সে অনুভূতি প্রকাশ করতে চায় না। ধরা কণ্ঠে উজান একবার জিজ্ঞেস করলো, ঠিক আছে ভাই। ওশান ভরাট কণ্ঠে বলল, আছি। ওশান সামনে গেল। উদ্ভ্রান্ত নাই তার অন্তরাল। মা হারানোর পর এবার বাবাকেও হারালো সে। বাবা মা দুজনেই এতিম করে দিয়ে গেল। বাবার প্রতি জমে থাকা এত বছরের অনুরাগ, অভিযোগ আজ লহমায় সেই সব অভিযোগের পাহাড় ভেঙে চুরমার হলো।
পল্লব ফেলল উষান একবার, দুইবার, তিনবার করে। প্রাণহীন নেত্রে একবার মীরার পানে তাকিয়ে বেরিয়ে আসলো গুমট কক্ষ হতে। তার শ্বাস রুখে আসছে কেন হঠাৎ? আয়মানের দাফন কার্য সমাপ্ত হয়েছে। একটু আগে সবকিছু নিজের হাতে করেছে উষান আহত শরীর নিয়ে। তখন বেলা 12টা ছুঁইছি। কবরস্থান হতে ফিরেছে উষান সবে মাত্র। ক্লান্ত দেহ, ঘামে সিক্ত দেহ। সে এসেছে মীরার ফ্ল্যাটে। মাহদি জোরপূর্বক তাকে নিয়ে এসেছে। ফ্ল্যাটে প্রবেশ করার পর মাহাদি বলে উঠলেন,